আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের জীবন ও জীবিকা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে জীবন ও জীবিকা ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের উপর, অভিজ্ঞতা একের উপর, যেই দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীলের মতো যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা মূলত আলোচনা করব। এবং তোমরা জানো এখান থেকে প্রশ্নর মান থাকবে হচ্ছে ৮, একটি প্রশ্নতে ৮। সেক্ষেত্রে ক এবং খ প্রথমে একটি উদ্দীপকের মতো থাকবে, তারপরে ক এবং খ দুটি প্রশ্ন করা হবে। সো জীবন জীবিকার প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব আজকের রানাস টিচিং হোমে। আমি রানা স্যার তোমাদের সাথে আছি এবং তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং যারা যারা চ্যানেলটিতে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা ১ নম্বর নিয়ে আলোচনা করব। সো ১ নম্বরে বলা হয়েছে যে দেখো, আগমনী বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান চলছে, কিন্তু শিডিউল অনুসরণ করা হচ্ছে না। অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন। মার্বেল দৌড় দিতে গিয়ে এক শিক্ষার্থী পড়ে গিয়ে হাঁটু ছিলে গেছে, কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিতে হয়েছে। অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়েও কমিটির সাথে বাকবিতণ্ডা হয়েছে। একদম অগুছালো একটা আয়োজনের উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। শিক্ষার্থীরা, কতে বলা আছে উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং কিভাবে এগুলোর সমাধান করা যেতে পারে। তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে। সো আমাদের এখানে এক একটা প্রশ্নের মান হচ্ছে ৪। একটু বলি তোমাদেরকে, যারা যারা রানাস টিচিং হোমে এসেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপ রানাস টিচিং হোম এবং ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজটিতে জয়েন হয়ে যাবে। তো আমরা কতে দেখি যে দেখো এখানে আমরা লিখব আগমনী বিদ্যালয়ের কী হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের যে দিকগুলো আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে শিডিউল অনুসরণ করা হচ্ছে না, অভিভাবকের বসার জায়গার ঘাটতি ছিল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না, সুষ্ঠু পরিকল্পনা ও সংগঠনের অভাব ছিল। তারপরে দেখো বলছে উক্ত আয়োজনে বলছে যে তুমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয় ও সৃজনশীল ও উদ্ভাবনীমূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করতে। দেখো, আমি যদি আয়োজক হতাম তাহলে কি কি উদ্যোগ গ্রহণ করতাম। এছাড়া দেখো আরেকটা, যেহেতু ৪ মার্কের প্রশ্ন, উক্ত আয়োজনে এই সকল সমস্যার সমাধানের জন্য আমার সুপারিশগুলো হলো। সো এই যে সুপারিশগুলো, এই জিনিসগুলো তুমি লিখে দিও। এখানে কি সুপারিশের কথা বলছে, কিভাবে সমাধান করা যায়? হ্যাঁ, সুপারিশগুলো লিখে দিও। একের দ্বিতীয় অংশটা, যেহেতু ৮ নম্বরের প্রশ্ন তার ভিতরে এটাতে ৪, একটু বড় করে না লিখলে আসলে মার্কস পাবা না। তো এখন বলছে আমি এই অনুষ্ঠানের আয়োজক হলে এটিকে আকর্ষণীয়, সৃজনশীল ও উদ্ভাবনী করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করতাম। দেখো, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের পরিচালনা যেহেতু একটি দলগত কাজ, সেহেতু দলের প্রত্যেক সদস্য যেন কাজের প্রতি একনিষ্ঠ ও সক্রিয় থাকে সেদিকে লক্ষ্য রাখতাম। দর্শক যেন অনুষ্ঠানে এসে একঘেয়েমিতাকে না থাকেন, আকর্ষণ ও বৈচিত্র্য খুঁজে পান সেদিকে বিশেষ নজর রাখতাম। অনুষ্ঠান শুরুর পূর্বের দিন অনুষ্ঠান কীভাবে সাজানো ও পরিচালনা হবে তা নিয়ে একটি সুন্দর পরিকল্পনা করতাম এবং অনুষ্ঠানের দিন পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করতাম। তারপর হচ্ছে কি, আয়োজনের শৃঙ্খলা, নিরাপত্তা এবং সকলের প্রবেশগম্যতা নিশ্চিত করতাম। নিষ্ঠার সঙ্গে আয়োজনের জন্য একটি মিতব্যয়ী বাজেট প্রণয়ন ও পরিচালনা করতাম। নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করতাম। আয়োজন শেষে অবশ্যই পরিচ্ছন্নতা নিশ্চিত করতাম। এইবার খেয়াল করো, বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের দিন সকালেই অভিভাবকগণ প্রতিষ্ঠানে চলে আসেন, কিন্তু তারা কোনো কক্ষে বসবেন তা বুঝতে পারছিলেন না। কেউ দারোয়ানকে, কেউ শিক্ষার্থীকে জিজ্ঞাসা করছিলেন। কক্ষে পর্যাপ্ত আসন না থাকায় অনেক অভিভাবক পেছনে দাঁড়িয়ে থাকলেন। অনুষ্ঠান ৯টায় শুরু করার কথা ছিল, কিন্তু শুরু হয় 10টা 30 মিনিটে। শ্রেণী শিক্ষক একা অভিভাবকদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারছিলেন না। সবাই খুব অসন্তোষ প্রকাশ করছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনেকে উঠে চলে যাচ্ছিল। শিক্ষার্থীদের উপস্থিতি ও পারদর্শিতা নিয়ে যখন কথা বলা হচ্ছিল তখন অনেকে অনুপস্থিত ছিলেন। বেশ হইচইয়ের মধ্য দিয়েই সভাটি শেষ হয়। দেখো এখন কোশ্চেন ১ নাম্বার, অভিভাবক সমাবেশটিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল? ঠিক আছে, একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন। তো আমরা দেখি প্রথমেই সমাবেশটিতে যে সকল অব্যবস্থাপনা ছিল। অভিভাবক কোন কক্ষে বসবেন বুঝতে পারছিলেন না, কক্ষে পর্যাপ্ত আসন ছিল না। অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সময়ে শুরু হয়নি, শ্রেণী শিক্ষক একা একা প্রশ্নের উত্তর বা প্রশ্নের জবাব দিতে পারছিলেন না।
শিক্ষার্থীদের উপস্থিতি ও পারদর্শিতা নিয়ে কথা বলার সময় তারা অনুপস্থিত ছিল। একটি চমৎকার অভিভাবক সভা আয়োজন করতে যে সকল দিকে লক্ষ্য রাখতে হবে, একটি সুন্দর ব্যবস্থাপনা পরিচালনা থাকতে হবে। বিদ্যালয়ের প্রবেশ মুখে কিছু ভেন্টিলেটর রাখতে হবে, যারা অভিভাবকদের ভলেন্টিয়ার রাখতে হবে, যারা অভিভাবকদের অভ্যর্থনা জানাবে এবং বসার কক্ষ দেখিয়ে দিবে। কোন কক্ষে সভা অনুষ্ঠিত হবে তা নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে। কক্ষে অভিভাবকদের সংখ্যা অনুসারে পর্যাপ্ত আসন থাকতে হবে। পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে হবে। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের উদ্দেশ্য ও এজেন্ডা জানিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের উপস্থিতি ও পারদর্শিতা নিয়ে কথা বলার সময় তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অভিভাবকদের কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাইতে হবে। এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। নির্দিষ্ট সময়ের মাঝে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। সো আমরা দুইটা কিন্তু পড়লাম। এবার আমরা লাস্ট একটা পড়বো, কারণ এতগুলো আসলে এইটা তো আসলে কমনের বিষয় না, এটা সম্পূর্ণটাই হচ্ছে কি তোমার বই পড়ে বা আগের যে প্রশ্নগুলো পড়ছো বড় প্রশ্নগুলো পড়ছো সেই প্রশ্নগুলো পড়ে উদ্দীপক থেকে বুঝতে হবে যে কোন প্রশ্নটা আসছে এবং সেই অনুযায়ী লিখতে হবে। সো আমরা এইটা দেখি 3 নাম্বারটা বলছে, গতকাল মুক্তা তার মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে শহরে নিজেদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় এসে মুক্তার মা বিছানা পরিষ্কার করছিলেন। তার বাবা রান্নাঘরে গেলেন ভাত রান্না করতে। তিনি ড্রামের ঢাকনা খুলে দেখেন চাল নেই। তখন তার মনে পড়ল বেড়াতে যাওয়ার আগের দিন মুক্তার মা চাল কেনার তাগাদ দিয়েছিল, কিন্তু কাজের চাপে তিনি বেমালুম ভুলে গেলেন। তো এখন দেখো কি আর করা, এরপর বাবা মেয়ে মিলে রুটি বানাতে গেল। ঠিক আছে, সেখানেও আরেক ঝামেলা, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও লবণ পাওয়া গেল না। মুক্তার বাবা নিশ্চিত করে বললেন যে তিনি এই মাসে 2 বার লবণ কিনেছে। সো খেয়াল করো এখানে বলছে কিন্তু লবণ তো লাপাত্তা। অবশেষে নানার বাড়ি থেকে আনা মাংসের ঝোল বিনা লবণের রুটি খেতে হলো সবাইকে। এখানে আমি আসলে একটু করব, নানার বাড়ি থেকে শুধু মাংসের ঝোল কেন দিবে, একটু মাংস তো দিবে। তো তোমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো, দেখো এই প্রশ্নটার উত্তরটা দেখো। এটা আমরা যখন দৃশ্যপটবিহীন প্রশ্ন ছিল সেখানে পড়িয়েছিলাম, তাই এটা স্ক্রিনশট নিয়ে নাও। ফাইন, স্ক্রিনশট আশা করি নিতে পেরেছো। এরপরে দেখো বলছে তোমার পরিবারের জন্য একটি মজুদ পরিকল্পনা করো। সো এইখানে দেখো মজুদ পরিকল্পনা কি করলাম, 2024 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের জন্য কি করলাম, সদস্য সংখ্যা 5 জন, সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা করলাম। তো আমরা পণ্যের নামগুলো দিলাম ক্রমিক নং দিয়ে, তারপরে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, লবণ, আলু। ভাই এখানে সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন সেটা লিখবো, ঠিক আছে। আর কি পরিমাণ আছে সেটা লিখবো, কি পরিমাণ ক্রয় করতে হবে সেটা লিখবো, আনুমানিক মূল্য কত, বাজেটটা তৈরি করে ফেলবো যে আমাদের এখনও 1500 টাকা খরচ করতে হবে। সো এইরকম একটা সুন্দর গুছানো বাজেট যদি থাকে তাইলে কিন্তু অবভিয়াসলি কি পরিকল্পনা যদি থাকে, মজুদ পরিকল্পনা থাকলে অবভিয়াসলি খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু একটা পরিবার চালানো যায়। আশা করি শিক্ষার্থীরা জীবন ও জীবিকার প্রথম অধ্যায়ের উপর যেই ধরনের প্রশ্ন আসবে, বড় প্রশ্ন 8 নম্বরের জন্য, সেই ধরনের প্রশ্নের আইডিয়া তোমরা পেয়েছো এই 3টা প্রশ্ন থেকে। অবশ্যই রানা স্টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।